নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে আলাদা কমিশন গঠন করা হচ্ছে। এই 6 কমিশন অক্টোবর থেকে কাজ শুরু করবে। তাদের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হবে বৈঠক। পরে চূড়ান্ত করা হবে সংস্কারের রূপরেখা। বুধবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে বিভিন্ন খাতে সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে বদিউল আলম মজুমদারকে। পুলিশ প্রশাসন সংস্কারে কমিশনের প্রধান শরফরাজ হোসাইন। বিচার বিভাগ সংস্কারে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কারে ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কারে আব্দুল মুঈদ চৌধুরী আর সংবিধান সংস্কারের প্রধান শাহদিন মালিক। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি। ভাষণে কালো টাকা সাদা করার অনৈতিক অনুমতি বাতিল ছাড়াও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অতিরিক্ত 3 বিলিয়ন মার্কিন ডলার, বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত 1 বিলিয়ন ডলার, জাইকা থেকে অতিরিক্ত 1 বিলিয়ন মার্কিন ডলার প্রদানের অনুরোধ করা হয়েছে। সন্ত্রাস দমন ও ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনের হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সব কালো আইন বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি। সাংবাদিক সাগর রুনি হত্যাসহ আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের সনদে স্বাক্ষর করেছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে শাস্তির হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টা। গণমাধ্যমকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার আহ্বান জানান তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, দ্রুত নির্বাচন না দিলে দেশে নানা সংকট তৈরি হতে পারে। বুধবার বিকেলে রাজধানীর রমনায় এক শিক্ষক সম্মেলনে 2006 সালে শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল। জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন আদর্শ শিক্ষক ফেডারেশন দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছে। শিক্ষক সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ইসলামী শিক্ষার নামে মাদ্রাসায় জ্ঞান বিজ্ঞানহীন শিক্ষা ব্যবস্থা বানিয়েছে বিগত সরকার। এ সময় দেশে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়। একটা নির্বাচিত সরকার যাতে আসে, কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এখানে নির্বাচন হয়, সেজন্য তাদেরকে চেষ্টা করতে হবে। একদিকে মাদ্রাসা শিক্ষার নামে সীমিতভাবে যেখানে আধুনিকতা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির কোনো চিহ্ন থাকলো না, নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো, বলা হলো এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে স্বচ্ছতার সাথে কাজ করছে তাতে সংস্কারের জন্য তাদের 2 বছর সময় লাগলেও সমস্যা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। ঠিক সময় বলতে আমি মনে করি আমাদের তরফ থেকে এমনি আমি মনে করেছি যৌক্তিক মানে যতটুকু সময় লাগে ওনারা নেওয়া উচিত। যদি ওনারা সঠিক পথে এই পথে যেভাবে যাচ্ছেন এইভাবে যদি যান, ওনারা যতদিন সময় বলবেন আমার মনে হয় ওটাই সঠিক সময়। তবুও আমার ধারণা 2 বছরের কম হয়তো হবে না। 23টি আয়নাঘরের তথ্য প্রকাশ এবং এখনও যারা ফেরেনি তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন গুমের শিকার পরিবারের সদস্যরা। বুধবার বিকেলে জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে 15 বছরে গুম হওয়া 709 জনের মধ্যে এখনও ফেরত আসেননি 155 জন। রেহানা বানু মুন্নি 11 বছর ধরে ভাই সেলিম রেজা পিন্টুকে খুঁজে ফিরছেন। 2014 সালে নির্বাচনের আগে গুম হন বিএনপির রাজনীতিতে যুক্ত পিন্টু। সরকারের পতনের পর স্বজনরা আশায় বুক বেঁধেছেন হয়তো ফিরে আসবে তার ভাই। তাকে অনেক খুঁজেছি, আজকে 11টা বছর আমরা অসহায়ের মতো খুঁজেছি,
প্রশাসনের দ্বারে দ্বারে আমরা ঘুরেছি, কোথাও কোনো হেল্প পাই নাই। আমি চাই আমার ভাইয়ের সাথে কি ঘটেছে, আমি আমার ভাইয়ের খবর চাই, আমার ভাইয়ের সন্ধান চাই। 11 বছর ধরে স্বামী পারভেজ হোসেনকে খুঁজে ফিরছেন ফারজানা, এখনো আশা হারাননি। 2013 সালে শাহবাগ থেকে গুম হন পারভেজ হোসেন। আমার বাচ্চাটা যখন আমার ছোট বোনের হাজবেন্ড ওর বাচ্চাদের নিয়ে কথা বলে, আমার ছেলেটা তাকায় থাকে, কিন্তু ও তো বাবাকে দেখেই রে, বাবা কি জিনিসই বুঝে না। আমি চাই আমার স্বামীকে ফিরত, আর কিচ্ছু চাই না কারো কাছে, আমার কারো দাবি নাই, কারো কোনো কাছে কোনো কিচ্ছু চাই না। বুধবার রাজধানীতে মায়ের ডাকের আলোচনা অনুষ্ঠানে গুমের শিকারদের পরিবারের সদস্যরা বেশ কিছু দাবি তুলে ধরেন। 23টি আয়নাঘর সম্পর্কে তথ্য প্রকাশ এবং যারা এখনো ফিরে আসেনি তাদের দ্রুত সন্ধান দেওয়ার দাবিও জানান তারা। আয়না ঘর নামক যে ঘরগুলো আছে, কেন সেটা আমাদের সামনে এখন উন্মোচন করছেন না? আর বাংলাদেশে যদি আয়না ঘরে এখনো থাকে তাহলে বিচার ব্যবস্থার তার কোনো দরকার নাই। আমার কাছে চিঠি এসেছে, এই জিয়াউল হাসান, অ্যাডমিরাল সোহাইল, এরা প্রত্যেকে জড়িত ছিলেন আর হুকুম করেছিলেন শেখ হাসিনা। আলোচনা অনুষ্ঠান ছাড়াও গুম হওয়াদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী হয় জাতীয় জাদুঘরে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত 11:30টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের 33তম কমিশনার ছিলেন। তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পুলিশে যোগদানের পর সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম ও সৈয়দপুরের রেলওয়ে পুলিশ সুপার ছিলেন আসাদুজ্জামান মিয়া। নোয়াখালীর হাতিয়া থেকে 76টি মোবাইল ফোন ও 279টি সিম কার্ড সহ নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মুনসুরুল্লাহ শিবলিকে আটক করেছে নৌবাহিনী। মঙ্গলবার গোপন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার সন্ধ্যায় হাতিয়া থানায় শিবলিকে সোপর্দ করেন নৌবাহিনীর সদস্যরা। সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে চেয়ারম্যান শিবলির বিরুদ্ধে। জব্দ সিম কার্ডগুলো বিভিন্ন ভাতাভোগীদের নামে নিবন্ধন করা। এগুলোর মাধ্যমে অবৈধভাবে ভাতা উত্তোলন করে আত্মসাৎ করা হতো বলে জানায় নৌবাহিনী। বেতন ভাতা ও চাকরি স্থায়ী সহ নানা দাবি নিয়ে শ্রমিকদের অসন্তোষের কারণে সাভার ও গাজীপুরে বুধবারও 75টি কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়। এছাড়া গাজীপুরে একটি কারখানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। বুধবার সকালে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে রাখতে সাভারে 45টি কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। ছুটি থাকা 25টি সহ এই শিল্পাঞ্চলে এদিন মোট 70টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। তবে চালু আছে ইপিজেডের কারখানাগুলো। এদিকে বেতন ভাতা বাড়ানো, চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কয়েকটি এলাকায় মোট 5টি কারখানায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। দুপুর 2টার দিকে কাশিমপুর এলাকায় বিগ বস নামে একটি কারখানায় আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় আগুন নিয়ন্ত্রণে গেলে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। কারখানা পরিস্থিতি নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, গতকালকে তো বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল, বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। আজকে পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? দেখুন, আজকের যদি পরিস্থিতি বলি যে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো শ্রমিক আন্দোলনের খবর পাইনি, এবং এই বিষয়টি নিয়ে আমি শিল্প পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাদেরকে ফোনে পাইনি। আমাদের কাছে যে তথ্য রয়েছে এখন পর্যন্ত গাজীপুরের কোথাও কোনো শ্রমিক আন্দোলনের খবর নেই, এবং কারখানাগুলোতে সকাল 8টা থেকে কিন্তু একযোগে শ্রমিকরা কাজ করে যাচ্ছেন এবং তারা বিভিন্ন সেকশনে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন। কারখানার নিরাপত্তায় নিজস্ব যে কারখানার নিরাপত্তা কর্মী তারা কাজ করছেন। এছাড়া র্যাবের টহল রয়েছে, বিজিবি টহল রয়েছে, সেনাবাহিনী টহল আমরা দেখতে পেয়েছি। এছাড়া শিল্প পুলিশের সদস্যরাও কিন্তু তৎপর রয়েছে এখানে নিরাপত্তা বিধানে। আমরা গতকাল যে চিত্রটি দেখেছি যে গাজীপুরের
চক্রবর্তী এবং ৩ সড়ক এলাকা এবং সদর উপজেলার বাংলা বাজার এলাকায় মোট 5টি কারখানায় কিন্তু শ্রমিক আন্দোলন হয় এবং কোনোটিতে 13 দফা দাবি, কোনোটিতে বেতন বাড়ানো, বেতন নিয়মিত প্রদান, এগুলো দাবিতে কিন্তু তারা আন্দোলন করছিল। এবং চক্রবর্তী এলাকায় বিগ বস নামের একটি কারখানায় কিন্তু আগুন দেওয়া হয় এবং সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের একটি গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়। পরবর্তীতে সেনা সদস্যদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছে এবং 3 ইউনিট প্রায় 2 ঘন্টার বেশি চেষ্টায় সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এবং আমরা যেটি জেনেছি যে গতকাল কিন্তু 5টি কারখানার পরে ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ সেখানে কাজ করে। আজকের যে চিত্রটি আমরা দেখেছি যে ওই এলাকাগুলো কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতিটা একটু অন্যদিকেও যেতে পারে, যেহেতু কারখানা কিছুক্ষণ আগে মাত্র শুরু হয়েছে সকাল 8টা থেকে। এবং আমরা তখনই আসলে এই বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারবো যে কোথাও কোনো আন্দোলন আছে কিনা। তবে আমাদের কাছে এখন পর্যন্ত যে খবর রয়েছে সেখানে পুরোপুরি গাজীপুর এখন শান্ত রয়েছে। গাজীপুরের কারখানার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। এদিকে শিল্পাঞ্চলে ভাঙচুর ও ধ্বংসাত্মক কাজে জড়িত বিদেশিদের এজেন্টরা, এমন অভিযোগ করেছেন কারখানা মালিকরা। তাদের আশঙ্কা, এমন অস্থিতিশীল পরিস্থিতি চলতে থাকলে নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানি খাতে। বুধবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করেন টেক্সটাইল শিল্প মালিকরা। এদিকে শিল্পাঞ্চলে কর্মপরিবেশ নিশ্চিত করতে কমিটি গঠনের ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। স্থানীয় পোশাক শিল্পে কাপড় ও সুতার যোগান দেয় টেক্সটাইল মিলগুলো, কিন্তু গ্যাস বিদ্যুৎ সংকটে অর্ধেকে নেমেছে উৎপাদন। এছাড়া ডলারের বিপরীতে টাকার দাম কমার নেতিবাচক প্রভাবও পড়েছে। এর মধ্যে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করেছে একটি গোষ্ঠী। এ নিয়ে দুশ্চিন্তায় শিল্প মালিকরা। আমাদের রিশিডিউল করা দরকার। আমাদের সিআইবি 9 মাস অ্যাটলিস্ট সিআইবিতে আনইন্টারাপ্টেড থাকতে হবে, কারণ আমরা তো প্রতিষ্ঠানকে ধরে রাখতে হবে। তারপরে আমরা চেয়েছি প্রণোদনা, গ্যাসের দাম রিভিউ করার জন্য আমরা বলেছি, কারণ এইটার সাথে ওই যে গ্যাসের যে দাম, এটার সাথে আমাদের যে রেট, এটার কোনো মানে মিল নাই। সংবাদ সম্মেলনে স্থানীয় শিল্পের সুরক্ষায় স্থলপথে ভারতীয় সুতা ও কাপড় আমদানি বন্ধের দাবি তুলে ধরা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে এলডিসি উত্তরণের রোডম্যাপ নির্ধারিত হয়েছে, এটি পিছিয়ে দেওয়ার দাবি জানান শিল্প মালিকরা। এদিকে সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভের জেরে ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ। আর শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিকদের যারা উস্কে দিচ্ছে তাদের খোঁজা হচ্ছে। ওদের অন্যান্য যে সোর্সিং কান্ট্রি আছে ওইখানে ওরা প্লেস করেছে। এই জায়গাটাতে আমরা একটা মোটামুটি মানে ডেটা পেয়েছি, যেটা অলমোস্ট 10 to 15% অর্ডার এই সাময়িক সময়ের জন্য শিফট করেছে। শ্রমিকদের যে সমস্যাগুলো আছে তারা সেগুলো নিয়ে আমাদের শ্রম ভবনে এই কমিটির কাছে সেগুলো প্রণয়ন করবে, যাতে করে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে পারি। এ সময় 2023 সালে মজুরি নিয়ে আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বাড়ছে ডেঙ্গু। 4 দিনে 2000-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী কক্সবাজার, বরগুনা ও যশোরে। কিন্তু এডিস নিধনে কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। কীটতত্ত্ববিদদের আশঙ্কা, আগামী মাসে আরও বাড়তে পারে ডেঙ্গু সংক্রমণ। ঢাকা মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ড 2 সপ্তাহে রোগী বেড়েছে 3 গুণ। এদের মধ্যে লালবাগ, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরের রোগী বেশি। রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতালেই বেড়েছে ডেঙ্গু রোগী। অনেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শকে চলে যাচ্ছে, কিন্তু তারা আসলে বুঝতে পারতেছে না যে তারা ডেঙ্গু রোগে আক্রান্ত। 2-3 দিনের জ্বর, গা ব্যথা, মাথা ব্যথা, এই ধরনের সিমটম থাকলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডেঙ্গু টেস্ট করে আপনারা সাবধান হয়ে যান যে আপনাদের ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন কিনা। নাহলে দেখা যায় আইসিইউ পর্যন্ত চলে যায়, একটু যা সচেতনতার অভাবের কারণে। জুলাইতে দিনে অন্তত 89 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এখন হচ্ছেন 400 জন। সেপ্টেম্বরের 11 দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 5000-এর বেশি মানুষ, মারা গেছেন 19 জন।
যেভাবে বৃষ্টির প্যাটার্নটা যদি দেখি কিছুদিন থেকে সেইটাও যদি আমরা লক্ষ্য করি, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে এই বৃষ্টির প্যাটার্নটারও একটা ভূমিকা এই ডেঙ্গি ইনফেকশনের আপসার্চের হতে পারে আর কি। এখন পুরো বাংলাদেশে যেহেতু ইনফেকশনটা ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের ভেক্টর কন্ট্রোলেরও পদ্ধতিটা বা মডালিটিটা একটু ডিফারেন্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু বাড়ছে, অথচ সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেই। ঢাকার বাইরের পরিস্থিতি আরও খারাপ। এডিস মশার ঘনত্ব আমরা সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই আমরা বেশি পাচ্ছি। এডিস মশার ঘনত্ব, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এবং ডেঙ্গু রোগী, এই কয়েকটি মিলে আমরা যে একটি ফরকাস্টিং মডেল তৈরি করি, সেই ফরকাস্টিং মডেলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের সেপ্টেম্বর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এবং এটিকে সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসেও পরিস্থিতি খারাপ হবে। এবছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 17,000-এর বেশি, মারা গেছেন 102 জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতির আরও জানাতে বা যশোর ও বরগুনা থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব যশোরে, সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, যশোরে ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে কি পরিমাণে ভর্তি রয়েছেন? সেখানে ডেঙ্গু প্রতিরোধে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কি? দেখুন, গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে যশোরে নিয়মিত বিরতিতে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের পরে থেকেই কিন্তু আমরা দেখেছি যে যশোরে ডেঙ্গু রোগের প্রকোপটা বেড়েছে। গত দুদিনে কিন্তু আমরা দেখেছি যে যশোর সদর হাসপাতালে 10 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে তারা ভর্তি হয়েছেন এবং এরপর থেকেই কিন্তু ডেঙ্গুর প্রকোপটা দেখা গিয়েছে তুলনামূলক অনেকটা বেশি। আমরা অন্যান্য উপজেলাগুলোতে খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু মোটামুটি ডেঙ্গু রোগীর কিন্তু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজকে আমি সর্বশেষ যখন এই কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তখনও কিন্তু তারা জানিয়েছেন যে আজকেও কিন্তু 2 জন রোগী ইতিমধ্যে শনাক্ত হয়েছেন। আমরা গত বছরের প্রেক্ষাপটে দেখেছিলাম যে গত বছর কিন্তু আগস্ট মাস থেকে কিন্তু ডেঙ্গু রোগীর প্রকোপটা বাড়তে থাকে এবং সে সময় কিন্তু তুলনামূলক বৃষ্টিপাত বেশি হয়েছিল বিধায় কিন্তু তখন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল বেশি। এবছর কিন্তু একটু দেরিতে হলেও ইতিমধ্যেই কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বেড়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই যশোর পৌর কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে এই যে পরিস্থিতি, ডেঙ্গুর শনাক্ত হওয়ার আগে ডেঙ্গুর যে সময় সমস্যাটা তৈরি হয়, এর আগে কিন্তু আসলে যে পৌর কর্তৃপক্ষ তারা তাদের যে পদক্ষেপগুলো নেওয়ার কথা, সেই পদক্ষেপগুলো কিন্তু তারা আসলে এখনো পর্যন্ত নেয়নি, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে যখন আসলে পরিস্থিতি খুব খারাপ আকার ধারণ করে, তারপরে হয়তো বা পৌর কর্তৃপক্ষ কিছু কিছু ক্ষেত্রে তারা পদক্ষেপ নেয়। কিন্তু এই পদক্ষেপ নেওয়ার বিষয়টি যদি আগে থেকেই আসলে সম্ভব হয়ে থাকে, সেটি কিন্তু তখন যে কোনো ধরনের যে মহামারী আকার বা অতিরিক্ত যে কর্তৃপক্ষ আশা করছি এ ব্যাপারে উদ্যোগ নেবে। জিয়াউল সাথেই থাকবেন। এবারে বরগুনার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ঢাকার বাইরে যে 3টি জেলায় ডেঙ্গুর প্রকোপ বেশি, বরগুনা তার মধ্যে অন্যতম, হাসপাতালে কি পরিমাণে রোগী ভর্তি রয়েছেন? তারা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন কি? আসলে আমি চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, আসলে বরগুনা সদর হাসপাতালে বর্তমানে 30 জনের অধিক আসলে রোগী চিকিৎসা নিচ্ছে এবং সব থেকে বিপজ্জনক কথা হলো আসলে গতকালকে একই দিনে আসলে 7 জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যেটা আসলে এখানকার যে প্রশাসন আছে আসলে নড়ে চড়ে বসে। কারণ আপনি যদি দেখেন গত জানুয়ারি থেকে 9 মাসে আসলে বরগুনায় 374 জন রোগী আসলে শনাক্ত হয়েছে, যার মধ্যে গতকালকে 7 জন শনাক্ত হয়। একটা নড়ে চড়ে বসছে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের এক ধরনের উদাসীনতাও কিন্তু রয়েছে। আপনি দেখছেন যে এই যে ডেঙ্গু ওয়ার্ডটি, এটা হলো বরগুনা সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের একটি কক্ষে। তো কিন্তু এই কক্ষে যে রোগীরা ভর্তি হয়েছেন তাদের কোনো মশারির ব্যবস্থা নেই এবং এই রোগীদের কাছ থেকে আসলে অন্য যে রোগীরা রয়েছে বিভিন্ন ওয়ার্ডে, আসলে সেই রোগীদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও যে আরেকটা এখানকার রোগীদের বিষয় ছিল, সেটা হলো যে চিকিৎসার যে ব্যয়টা, আসলে ডেঙ্গু রোগের চিকিৎসা ব্যয়টা কিন্তু একটু বেশি। কিন্তু সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ শুধু প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের ঔষধ ব্যতীত আসলে আর কোনো তাদের এখান থেকে কোনো ঔষধ সরবরাহ করা হচ্ছে না এবং যে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে আসলে পর্যাপ্ত তাদের মজুদ না থাকায়, অন্যান্য ঔষধ মজুদ না থাকায় তারা আসলে পর্যাপ্ত যে ঔষধের চাহিদা আছে সেই চাহিদা আসলে ওনারা মিটাতে পারছে না। তবে আরেকটু জানিয়ে রাখি যে ডেঙ্গু কিন্তু আমরা সাধারণত ধরে থাকি যে মে থেকে
সেপ্টেম্বর পর্যন্ত এই মাসের মধ্যে আসলে ডেঙ্গুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টা মাস সবথেকে বেশি ঝুঁকিতে থাকে ডেঙ্গু বা এডিস মশা বিস্তার লাভে, যে কারণে বেশি রোগ শনাক্ত হয়। কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ আসলে জেলা জুড়েই নাই। প্রত্যেক বছর যেমন আমরা শহর কেন্দ্রিক ডেঙ্গু রোগী নিশ্চয়ই শনাক্ত কর্তৃপক্ষ এদিকে দৃষ্টি দেবে, এটাই আমাদের প্রত্যাশা। বরগুনা ও যশোরের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ডেঙ্গু প্রতিরোধে আলোচনার চেয়ে অ্যাকশনে বেশি নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, অ্যাকশন নিতে এরই মধ্যে দেশের সব পৌরসভা, সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেয়া হয়েছে। উপদেষ্টা জানান, ঢাকা মেডিকেলে ভালো চিকিৎসা পাচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। গত 8ই সেপ্টেম্বর ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পোস্ট ডেঙ্গু যে ট্রিটমেন্ট সেটা কেমন চলছে, তাদের তৎপরতা কিরকম, তাদের প্রস্তুতি কিরকম, এবং পেশেন্টদের সঙ্গে আমি আলাপ করেছি, তারা প্রত্যেকেই স্যাটিসফাইড, সন্তুষ্ট যে তারা খুব ভালো ট্রিটমেন্ট পাচ্ছে। আগামী বছর মাধ্যমিকের শিক্ষাক্রমে বড় পরিবর্তন আসছে। প্রতি বিষয়ের বার্ষিক পরীক্ষা হবে 3 ঘন্টা, লিখিততে নম্বর থাকবে 70 ভাগ, আর শিক্ষণকালীন মূল্যায়নের ওপর নম্বর থাকবে 30 ভাগ। এরই মধ্যে রূপরেখা ঠিক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নতুন শিক্ষাক্রমে চলতি বছর মাধ্যমিক পর্যায়ে চলছিল কার্যক্রম। এটি নিয়ে শুরু থেকেই ছিল নানা সমালোচনা। এ অবস্থায় শেখ হাসিনা সরকারের পতনের পর এই শিক্ষাক্রম থেকে সরে আগের শিক্ষাক্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। তবে মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 70 ভাগ নেওয়া হবে, আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30 ভাগ। এ দুইয়ের প্রাপ্ত নম্বরের গড় করে বার্ষিক ফলাফল প্রস্তুত হবে। মাধ্যমিকের যে শিক্ষা যে কারিকুলামটা 2022 সালে অনুমোদন হয়েছিল এবং তাই সেই অনুযায়ী পাঠ্যপুস্তক, শিক্ষণ সামগ্রী এবং মূল্যায়ন পদ্ধতি প্রচলন করা হয়েছিল, তা নিয়ে কিন্তু শিক্ষানীতির সাথে গুরুতর ব্যত্যয় হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। পরীক্ষা পদ্ধতি নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা। প্রস্তুতি শেষ করতে বার্ষিক পরীক্ষা নভেম্বরের পরিবর্তে ডিসেম্বরে নেয়ার আহ্বান জানাচ্ছেন শিক্ষকরা। অনেকে হয়তো প্রিপারেশন নেই ওদের যে পরীক্ষা দিবে, বাট একদিক দিয়ে ভালো হচ্ছে এই জিনিসটা, আমাদের পড়াশোনা আবার ফিরে আসছে। এই যে কারিকুলামটা ছিল সেটা কিন্তু আসলে বেসিক্যালি কিছুই ছিল না। কারিকুলাম চেঞ্জ হওয়া মানে হচ্ছে তারা আবার বইয়ে ঢুকবে, তারা জ্ঞান অর্জন করবে, তারা জানতে পারবে, তারা বইমুখী হবে এবং পড়াশোনায় ফিরে আসবে। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষাক্রমে ধারাবাহিকভাবে পরিবর্তন করা হোক, সেই সঙ্গে যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এটা শিক্ষা কমিশন করা দরকার, কারণ ওই শিক্ষা কমিশনে তখন থাকবে হলো শিক্ষাবিদ থেকে শুরু করে অভিভাবক, ব্যুরোক্র্যাটস, সকল মত এবং রিপ্রেজেন্টেশন এখানে থাকবে। তারা সাজেস্ট করবে যে কোন পরীক্ষাটা কিভাবে হওয়া দরকার, কোন সিদ্ধান্তটা কিভাবে নেওয়া দরকার। ফলাফল হবে গ্রেডের ভিত্তিতে। গ্রেড হিসেবে থাকবে A+, A, A-, B, C, D এবং F। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুল্ক কমিয়ে আমদানির খবরে বগুড়ায় কিছুটা কমেছে আলু ও পেঁয়াজের দাম। 2 দিনের ব্যবধানে আলু 5 টাকা ও পেঁয়াজের কেজিতে দাম কমেছে 10 টাকা পর্যন্ত। পর্যাপ্ত মজুতের পরও রাজনৈতিক অস্থিরতা এবং সিন্ডিকেটের কারণে দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার দাবি প্রশাসনের। ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘিরে অস্থিরতা ও সিন্ডিকেটের কারণে বগুড়ায় অস্বাভাবিক ছিল আলু ও পেঁয়াজের দাম। মৌসুমের শুরুতে 35 টাকা কেজিতে আলু বিক্রি হলেও পরে তা বেড়ে দাঁড়ায় 55 থেকে 60 টাকায়। একই চিত্র পেঁয়াজের বাজারেও। বাজার নিয়ন্ত্রণে রাখতে শুল্ক কমিয়ে আলু আমদানির উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এতে 2 দিনের মধ্যে কেজিতে 5 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়, আর 10 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। সিন্ডিকেট ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে পারলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলছেন ব্যবসায়ীরা।
34-37 টাকা 38 টাকা যদি আলু যদি বিক্রি করে তাহলে স্বাভাবিক আমি মনে করি যে ব্যবসায়ীরা রেখেছে বা কৃষকরা রেখেছে আমি মনে করি এটাই স্বাভাবিক। কিন্তু আকুল ক্রান্তি টাইমে যদি আমরা যদি ব্যবসায়ী হয়ে যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়াই আসলে এটা আমাদের জন্য অনেক ভুল হবে। মিশর বা পাকিস্তান বা বার্মা এই ধরনের কোনো পেজ আসবে এটা আমরা শুনতেছি। রাজনৈতিক ছত্রছায়া যারা হচ্ছে সিন্ডিকেট করতো তারা এখনো প্রভাব বিস্তার করতেছে এবং তারা এখনো রয়ে গেছে বাজারে, সক্রিয়ভাবে কাজ করতেছে। ক্রেতারা বলছেন আমদানি বাড়লে আলু ও পেঁয়াজের দাম আরও কমবে। বাজারে সুষ্ঠু তদারকির দাবি তাদের। কোনো প্রকার যাতে সিন্ডিকেট বা কোনো প্রকার চাঁদাবাজি বা কোনো প্রকার ইয়ে না হয় এই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য এই সরকারকে আহ্বান জানাচ্ছি। হিমাগারে সরবরাহ স্বাভাবিক রাখতে 2-1 দিনের মধ্যে তদারকি জোরদার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যেটা স্বাভাবিক এবং পয়সীমার মধ্যে যেটা থাকে সেই জন্য আমাদের পর্যাপ্ত মনিটরিংটা সবসময় অব্যাহত থাকবে এবং আমরা এটা জোরদার করছি। আমরা জোরদার করছি। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা এটার একটা ভালো ফলাফল পাবো। বগুড়ায় 3.5 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার 42টি হিমাগারে এখন মজুদ আছে 2,42,000 মেট্রিক টন আলু। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আলুর বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে বা রাজশাহী ও জয়পুরহাট থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, বাজার পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে কিনা, কেজি প্রতি দাম কেমন রাখা হচ্ছে? দেখুন, আলুর বাজার বেশ কিছুদিন থেকেই অস্থিতিশীল রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকা কেজি দরে, কিন্তু খুচরো বাজারে সেটিকে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এটি প্রায় 1 মাস ধরে যদি বলা যেতে পারে যে 1 মাস ধরে কিন্তু ঠিক একই দাম রয়েছে, অর্থাৎ 55। এর আগে আমরা দেখেছিলাম মাস 2 আগে যে 55 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, কিন্তু এখন বিক্রি হচ্ছে 50 টাকা এবং আলুর দাম ঠিক অপরিবর্তিত রয়েছে। এখন বিষয় যেটি হয়েছে যে আলুর দাম এই যে নিয়ন্ত্রণ যারা করেন, মূলত যারা ফরিয়া ব্যবসায়ী রয়েছে, এই ক্ষেত্রে তাদেরকে মূলত দায়ী করে থাকেন। এখানে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা এই কোল্ড স্টোর থেকে এই যে আলুগুলো সেগুলো কিন্তু তারা নিয়ে আসেন এবং এখানে নিয়ে এসে তারা খুব স্বল্প লাভেই কিন্তু আবার খুচরো পর্যায়ে ছেড়ে দেন এবং খুচরো যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা কেজি প্রতি 4 টাকা থেকে 5 টাকা এটি লাভ ধরেই কিন্তু তারা সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের কাছে ছেড়ে দিচ্ছেন। এখন বিষয় হচ্ছে আলু উৎপাদন করতে গিয়ে উত্তরাঞ্চলে যেটি দেখা গেছে যে 1 কেজি আলু উৎপাদনে খরচ পড়ে থাকে 16 থেকে 17 টাকা, কখনো আবার সেটি কেউ বলে থাকেন 18 টাকা। এবং এরপরে যারা ফরিয়া ব্যবসায়ী রয়েছেন, আলু যখন মাঠ থেকে ওঠে তারা কিন্তু এই আলুগুলো 20 থেকে 22 টাকার মধ্যেই তারা ক্রয় করে কোল্ড স্টোরে তারা জমা রাখে এবং রাজশাহীতে দেখা গেছে 38টি যে কোল্ড স্টোর রয়েছে সেইখানে প্রায় 8 লাখ মেট্রিক টনের মতো কিন্তু আলু তারা মজুদ রাখে। এবং এই যে ব্যবসায়ী যারা রয়েছেন বা সিন্ডিকেট বলতে এই ফরিয়া ব্যবসায়ী যারা রয়েছেন, মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন, তারা কিন্তু এই সুযোগটা নিয়ে থাকেন এবং বাজারে যে আলুর দাম ওঠানামা করে এবং বাজারে দাম নিয়ন্ত্রণে মূলত তারাই নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকেন। এখন প্রসঙ্গ হচ্ছে ভোক্তা কৃষকদের যে পণ্যর মূল্য ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য সরকারি একটি অধিদপ্তর রয়েছে, অর্থাৎ কৃষি বিপণন অধিদপ্তর রয়েছে। এই দপ্তরটি যদি এখানে যারা রয়েছিলেন এবং এর আগে আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছিলাম, এই দপ্তরটি যদি সুস্পষ্টভাবে কাজ করতো, কৃষকদের তাদের পণ্যের ন্যায্য মূল্যর ব্যবস্থা যদি নিশ্চিত করতে পারত, তাহলে হয়তো এই যে ফরিয়া ব্যবসায়ী বা মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন, যারা মূলত সিন্ডিকেট বা বাজার নিয়ন্ত্রণ করে থাকেন, তাহলে হয়তো তাদের দূরত্বটা কিছুটা হলো কমে আসতো এবং ভোক্তা পর্যায়ে এসে আলুর দামটা হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসতো। এবং পরিসংখ্যান বা এখানে যারা গবেষকরা রয়েছেন তারা কিন্তু বারবার একটি কথা বলছেন যে আলুর উৎপাদন খরচ, পণ্য পরিবহন খরচ সহ সার্বিক যে বিষয়টি রয়েছে, সার্বিক বিষয়ের দিক থেকে দেখতে গেলে রাজশাহীর বাজার বা উত্তরাঞ্চলের বাজারের ক্ষেত্রে আলুর দাম কিন্তু 30 থেকে 35 টাকা বেশি হওয়ার কথা নয়, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকা, খুচরো পর্যায়ে বিক্রি হচ্ছে 50 টাকা। এবং এটিকে নিয়ন্ত্রণের জন্য সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের কঠোর নজরদারি কিন্তু তদারকি চালু থাকুক, এটাই প্রত্যাশা। আমাদের সাথেই থাকবেন মুস্তাফিজ। এবারে জয়পুরহাটের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। শুল্ক কমিয়ে আমদানির খবরে কি আলুর বাজার পরিস্থিতিতে কোনো প্রভাব পড়েছে কিনা, সেখানকার অবস্থা জানাবেন। দেখুন, জয়পুরহাট আলু উৎপাদনে একটা শীর্ষস্থানীয় জেলার মধ্যে একটি। এই গত উৎপাদন মৌসুমে আলু উৎপাদন হয়েছিল এখানে প্রায় 8.5 লাখ মেট্রিক টন। এই 8.5 লাখ মেট্রিক টনের মধ্যে হিমাগারগুলিতে সংরক্ষণ করা হয়েছিল 1,78,000 মেট্রিক টন আলু।
এর মধ্যে এখন বর্তমানে অবশিষ্ট রয়েছে প্রায় 40 থেকে 42% আলু এখন পর্যন্ত সংরক্ষণ করা হয়েছে। এবং এর মধ্যে আপনি যেটা বলছিলেন যে আপনার শুল্কমুক্ত আলু আমদানির বিষয়টা যে বলছিলেন, এই শুল্কমুক্ত আলু আমদানির খবর শুনেই কিন্তু বিশেষ করে পাইকারি বাজারগুলো বসে সাধারণত হিমাগারগুলোতে যে পাইকারি বাজার বসে, এই বাজারগুলোতে কিন্তু তাৎক্ষণিকভাবে প্রভাব পড়েছিল। এবং যেখানে গত 1 মাস আগে আলুর বাজার ছিল, দেশি আলু ছিল প্রায় 50 টাকা খুচরো বাজার, এবং আপনার স্টিক আলু, যেটা অ্যারোস্টিক বা স্টিক আলু বলা হয়, সেই আলুটি কিন্তু ছিল 46 টাকা। সেখান থেকে কিন্তু দুই ধরনের আলুতে দাম কমে 3 থেকে 4 টাকা কিন্তু কমে তারা বিক্রি করছেন। কিন্তু পাইকারি বাজার, খুচরো বাজারে কিন্তু এর এখন পর্যন্ত প্রভাব পড়েনি। খুচরো বাজারে বিশেষ করে স্টিক আলু, যেটা লম্বা স্টিক আলু, সেটা বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 52 টাকা, এবং গুটি দেশি আলুটা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। অর্থাৎ খুচরো বাজারে আগে গত 1 মাস আগে যেটা ছিল এখনো সেই অবস্থায় রয়েছে, খুচরো বাজারে এর কোনো প্রভাব পড়েনি। তো এই প্রভাব না পড়ার কারণে যেটা আমরা জানতে পেরেছি যে সাধারণত মধ্যস্বত্ব যে ভোগী আছে, অর্থাৎ খুচরো বাজারে মানে পাইকারি বাজার থেকে খুচরো বাজার পর্যন্ত যে ফারাক, যে মূল্যের যে তফাৎটা ছিল, সেটা হলো 20 থেকে 22 টাকা। এই 20 থেকে 22 টাকা কিন্তু মধ্যস্বত্ব ভোগীদের পকেটে যাচ্ছে। এই বাজার নিয়ন্ত্রণে কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে কৃষি বিপণন বিভাগ, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই গত বছর আলুর মূল্য নির্ধারণ করার কারণে প্রশাসন তৎপর ছিল, কিন্তু এবারে কিন্তু আলুর মূল্য নির্ধারণের কোনো বাধ্যবাধকতা নাই, এই কারণে কিন্তু এখন নিয়ন্ত্রণ করতে নিশ্চয়ই পারছে না। প্রশাসন এ বিষয়ে তদারকি করুক, এটাই সকলের প্রত্যাশা। রাজশাহী ও জয়পুরহাট থেকে আলুর বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। বন্যায় প্লাবিত হয়ে কুড়িগ্রামের 5টি গ্রামের প্রায় 500 একর আবাদি জমি বালুতে ঢেকে গেছে। গত কয়েক বছরে এসব জমিতে এমন সহ বিভিন্ন ফসল ফলালেও এবছর আবাদ করতে পারছেন না কৃষকরা। এতে তারা পড়েছেন খাদ্য সংকটের শঙ্কায়। দেখে বোঝার উপায় নেই গত বছর এই সময়ে এ জমিতে আমন আবাদ হয়েছে। কুড়িগ্রাম সদরের এমন 500 একর আবাদি জমি এখন 3 থেকে 4 ফুট বালির নিচে। জুলাই মাসের ঢলে একটি রাস্তা ভাঙার কারণে সারডোবা, চর হলুখানা, লক্ষ্মীকান্ত, রাঙামটি ও কাগজিপাড়া গ্রাম প্লাবিত হয়ে জমি ঢেকে যায় বালিতে। এতে আমন ও সবজি আবাদ করতে পারছেন না কৃষকরা। ধল্লা নদীর যে বালুগুলা, এগুলা আমার ভালো জমির মধ্যে এই বালুগুলো পড়িয়ে এখন আর কোনো আবাদ হওয়ার কোনো ইয়া নেই। আবাদ কিছু আমার সব শেষ হয়ে গেল। আবাদ করবে না পাইলে যে জায়গাটা যে আমার আবাদ হয়েছিল, স্কিমের আবাদ হয়েছিল, আর বর্তমানে খাড়া হাত দাঁড়িয়ে থাকি আর আবাদ হবার নাই। তবে প্রণোদনা পেলে এসব জমিতে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু ও তরমুজের মতো ফসল চাষ করা সম্ভব বলছেন কৃষকরা। এখন ভুট্টা চাষ করা যাবে, মিষ্টি কুমড়া চাষ করা যাবে, তরমুজ চাষ করা যাবে। সরকার চোখ দিলে সব কিছু, পানি সেচ দিলে সবগুলো আবাদ হবে। কৃষি বিভাগ বলছে পরামর্শ দিয়ে তারা পাশে আছে, কোনো বরাদ্দ এলে তা কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে। তরমুজ এবং মিষ্টি আলু এ ধরনের সবজি ফসলগুলো চাষ করার পরামর্শ দিচ্ছি, এবং আমাদের কাছে কৃষি বিভাগে যদি এ ধরনের কোনো সাপোর্ট আসে বা প্রদর্শনী প্রণোদনা যেটাই আসুক না কেন, আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কুড়িগ্রামে এবছর 2 দফা বন্যায় প্রায় 5.5 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 বছরেও শেষ হয়নি দিনাজপুরের চিরির বন্দর উপজেলার কাঁকড়া নদীতে 175 মিটার সেতু নির্মাণ কাজ। বেশিরভাগ টাকা তুলে নিয়ে লাপাত্তা ঠিকাদার প্রতিষ্ঠানটি। সেতুর কাজ শেষ না হওয়ায় উপজেলার 3টি ইউনিয়নের কয়েক লাখ মানুষকে পোহাতে হচ্ছে ভোগান্তি। 2017 সালের নভেম্বরে চিরির বন্দরের কাঁকড়া নদীতে 175 মিটার সেতুর কাজ শুরু করে। কাজ পায় মেসার্স সুরমা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল 2019 সালে। কাজ শেষ না করে সেতু নির্মাণের প্রায় 9 কোটি 40 লাখ টাকা নিয়ে চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠানটি। এতে 3টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ ওই নদী নৌকা দিয়ে পারাপার হতে পোহাতে হয় চরম ভোগান্তি। অন্যদিকে অতি বর্ষায় নৌকা চলাচল না করলে প্রায় 15 কিলোমিটার পথ ঘুরতে হয় তাদের। নদীতে যখন বাড়ে তখন পলি পড়ে, আমাদের কাদায় আমাদের ভর্তি হয়ে যায়, গাড়ি আমরা উঠাতে পারে না, তখন আমাদের বিকল্প রাস্তা দিয়ে গাড়ি মোটরসাইকেলে চলাচল করতে হয়। তখন আমার খুব কষ্ট, মানে ভয়ঙ্কর ভাবে আমরা নৌকায় পার হতে হয়।
এইভাবে আমরা কাজ করি। আর অর্থনৈতিক অবস্থায় আমাদের অনেক টাকা যায়। নতুন টেন্ডার করে দ্রুত সেতুর কাজ শেষ করার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। এই পর্যন্ত কোনো কাজের শেষ হয়নি, জনগণের খুব কষ্ট হচ্ছে এই ব্রিজের কাজ সমাপ্ত না করার জন্য। এলাকার সবার দাবি এই ব্রিজের কাজ শেষ হলে জনগণ খুব উপকৃত হবে। সেতুর ৭২ ভাগ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছে এলজিইডি কর্তৃপক্ষ। বাকি কাজ শেষ করতে এরই মধ্যে টেন্ডার আহ্বান করা হবে। কাজটি অলরেডি বাতিল পর্যায়ে চলে গেছে। বাকি যে সমস্ত কাজগুলো আছে এই কাজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং এগুলোর আমাদের বাকি প্রক্রিয়াধীন চলমান রয়েছে। এগুলো সমাধান হয়ে গেলে আমরা দ্রুত টেন্ডারে যে এই কাজগুলো দ্রুত সময়ের মধ্যে আমরা শেষ করব। ১৭৫ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় ১৩ কোটি ৩৪ লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।